বারাসাতের স্ট্রং রুমে বন্ধ সিসি ক্যামেরা। বারাসাত গভর্নমেন্ট কলেজে সিসি ক্যামেরা বন্ধ থাকায় 4টে মনিটর ব্ল্যাক। সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ তৃণমূলের। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, যদি স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ থাকে তাহলে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূল কি অভিযোগ করেছে? ফলে দেখো এই প্রশ্নটাই উঠছে, অর্থাৎ 8টা 5 থেকে 8টা 22 প্রায় দীর্ঘ 17 মিনিট ধরে কিন্তু বারাসাতের স্ট্রং রুমের যে ক্যামেরা, সিসি ক্যামেরা, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। ফলে সেই খবর পাওয়ার পরেই কিন্তু অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি ঘটনাস্থলে আসেন এবং যে অর্থাৎ এই যে বারাসাত গভর্নমেন্ট কলেজ, এই কলেজে কিন্তু এখনো পর্যন্ত বারাসাত, হাবড়া, অশোকনগর, দেওঙ্গাই 4টে ভেন্যুর কিন্তু এখানে কাউন্টিং সেন্টার করা হচ্ছে এবং স্ট্রং রুম রয়েছে। সেই স্ট্রং রুমের কেন দীর্ঘ সময় ধরে প্রায় 8টা 22 থেকে 8টা 5 থেকে 8টা 22 দীর্ঘ 17 মিনিট ধরে কেন সিসি ক্যামেরা বন্ধ? ফলে এ নিয়ে কিন্তু তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং বারংবার জানার চেষ্টা করে কেন বন্ধ রয়েছে। ফলে নির্বাচন কমিশন তো স্পষ্ট করেছে যে একেবারে 800% নিরাপত্তা থাকবে, তারপরেও কেন এই দীর্ঘ সময় ধরে এই 4টি ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরা সেখানে মনিটর বন্ধ রয়েছে। জিয়াউল, তৃণমূল কি বলছে একবার শুনবো। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট, প্রায় 15 মিনিটের ওপরে 17 থেকে 18 মিনিট যেটা ব্ল্যাক আউট। এখন দেখুন, কেউ যদি টিভিটা বন্ধ করে দেয় তাহলে তার জন্য তো প্রিকশন নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল, যখন এত ফোর্স থাকবে। এখন এসডিও বললেন তদন্ত হবে। আমাকে অবজারভার যিনি আছেন বাইরে থেকে এসেছেন, তিনি বললেন স্যার ডোন্ট ওয়ারি, এটা আমি অ্যাকচুয়ালি তদন্ত করব। কথা বলবো আবারও, জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী তিনি তো গুরুতর অভিযোগ করছেন। নির্বাচন কমিশন কি বলছে? একদম দেখো যে তিনি যে অভিযোগ করছেন, অর্থাৎ কারচুপির অভিযোগ করছেন। দেখো দীর্ঘ প্রায় 17 মিনিট ধরে কিন্তু সিসি ক্যামেরা বন্ধ। এখানে কিন্তু একেবারে কমিশন অর্থাৎ এআরও অভিজিৎ দাস তার স্পষ্ট বক্তব্য যে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু বন্ধ ছিল তিনি স্বীকার করেছেন। কিন্তু সেই সিসি ক্যামেরা অন ছিল, কিন্তু যে মনিটরে দেখার ব্যবস্থা সেই মনিটর বন্ধ ছিল। কিন্তু সেই মনিটর বন্ধ করেছে কোথা থেকে? অর্থাৎ তিনি কিন্তু এআরও স্পষ্ট দাবি যে এই মনিটর বন্ধ করা হয়েছে বাইরে থেকে। ফলে এখানেই প্রশ্ন উঠছে, যেখানে ইন্টারনাল ব্যাপার অর্থাৎ ভিতর থেকে সমস্তটা মনিটরিং করা উচিত বা করার কথা, সেখানে বাইরে থেকে কারা এই কাজ করছে বলে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করা হবে এবং অভিযুক্ত প্রমাণ হলে সেটা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই যে 17 মিনিট ধরে বন্ধ, এআরওর কিন্তু স্পষ্ট দাবি যে এই বন্ধ করা হয়েছে বাইরে থেকে। তাহলে বাইরে কেন এই অর্থাৎ তত্ত্বাবধানের হাতে থাকবেন? ফলে এটা তো ভিতরে ইন্টারনাল ব্যাপার, সেখানে সিসি ক্যামেরা রয়েছে, মনিটর রয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রয়েছে, তারপরেও সেখানে তারা মনিটরিং করছে। কিন্তু সেই মনিটর দেখা যাচ্ছে প্রায় 4টে মনিটর, 4টি সিসি ক্যামেরা সেখানে দীর্ঘ 17 মিনিট ধরে বন্ধ রয়েছে। ফলে এআরও অর্থাৎ এই নির্বাচন কমিশনের এআরও প্রস্তাবই যে এই ক্যামেরা তারা বন্ধ করেননি, বন্ধ করেছে বাইরে থেকে। কি বলছেন শুনবো। আমরা খবর পাওয়ার সাথে সাথে 8টা 7-এ খবরটা আমাদের কাছে এসেছে। 8টা 20-তে এসডিও স্যার নিয়ে চলে এসেছেন। তারপরে যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল। পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 750 থেকে 750 থেকে আমরা 830 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিই। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের এটা না, কারা করলে সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। বিজেপি আবার অভিযোগ করছে স্ট্রং রুম পাহারায় বাধা দেওয়া হচ্ছে, বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করছে বিজেপি। আর এরই প্রতিবাদে বারাসাত গভর্নমেন্ট কলেজে বিজেপির বিক্ষোভ। জিয়াউল, বিজেপির কি বক্তব্য? দেখো যখন এই ঘটনা সামনে আসে, দীর্ঘ সময় 17 মিনিট ধরে বন্ধ রয়েছে, এই খবর পাওয়ার পরেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারাও আসে। কিন্তু তাদের যেটা গুরুতর অভিযোগ যে যেখানে একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি স্ট্রং রুমে ভিতরে ঢুকছেন এই মনিটরি প্রবলেমের সমস্যার জন্য তিনি বলছেন, কিন্তু বিজেপিকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে এক একটি অর্থাৎ এখানে 4টি বিধানসভার গণনা কেন্দ্র রয়েছে, স্ট্রং রুম রয়েছে, কিন্তু সমস্ত বিধানসভার 2জন করে কিন্তু এখনো পর্যন্ত এই পাহারাদার বা যারা মনিটর
মনিটরিং করছে তাদেরকে থাকার কথা, কিন্তু বিজেপির পক্ষ থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না এই দাবি তুলে কিন্তু তারা এই গেটের সামনে, অর্থাৎ এই যে গেট রয়েছে গভর্নমেন্ট কলেজের যে স্ট্রং রুমের যে গেট রয়েছে সেই গেট ধরে কিন্তু তারা বিক্ষোভ দেখা, তাদের কেন তাদের কর্মীকেই শুধুমাত্র ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলে তাদের কর্মীদেরকেও ঢুকতে দিতে হবে এই দাবি তুলেই। ফলে সবটাই কিন্তু কমিশনের দিকে আঙুল তুলছে সমস্ত রাজনৈতিক দল। একদিকে তৃণমূল অভিযোগ তুলছে তারা স্ট্রং রুম বন্ধ, ক্যামেরা বন্ধ রয়েছে, বিজেপি দাবি করা হচ্ছে তাদের কর্মীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারা মনিটরিং করতে পারছে। একদমই, অনেক ধন্যবাদ। আমাদের ভেতরে 4 জন করে থাকার নিয়ম আছে, 2 জন করে। আমাদের যারা ভেতরে থাকার কথা কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আপনার দরজা ধাক্কা ছিল? আমার দরজা ধাক্কা ছিল, তারপরে আমার দরজা তারপর খুলেছে, ভেতরে ঢুকেছে। বিজেপি একটা ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে স্ট্রং রুমে ঢুকতে গিয়ে রীতিমতো ট্র্যাপিজের খেল। প্রথমে দড়ি বেয়ে কার্নিশে, দেখুন সেই ভিডিওটা, প্রথমে দড়ি বেয়ে কার্নিশে এবং তারপর কার্নিশ থেকে একেবারে লাফিয়ে ছাদে। বর্ধমান উত্তরের এই ভিডিওয়ে একেবারে চোখ কপালে ওঠার জোগাড়। কথা বলবো শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে। শরদিন্দু, বিজেপি এই ভিডিও পোস্ট করেছে, তাদের কি অভিযোগ? এই যে রহস্যময় ব্যক্তিকে ভিডিওয়ে দেখা যাচ্ছে, সে কে? দেখো, এটাই কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি এবং পাশাপাশি তাদের সঙ্গে একমত হচ্ছে তৃণমূল কংগ্রেসও, যে রাতের অন্ধকারে এত ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও যে এই যে ছাদে উঠে যাচ্ছে, ছাদে কে দাঁড়িয়ে থাকছে, ভেতর থেকে দুমদাম আওয়াজ উঠছে, কি ভাঙা হচ্ছে সেই প্রশ্নই তারা তুলছে। ইভিএম আছে সেখানে সুরক্ষিত অবস্থায়, নির্বাচন কমিশন নির্বাচন দপ্তর বলছে, কিন্তু তারপরও কারা ছাদে উঠে যাচ্ছে এবং ভেতর থেকে দুমদাম ভাঙার আওয়াজ আসছে কেন? তবে কি দেওয়াল ভেঙে ইভিএমে কোনো কারচুপির চেষ্টা হচ্ছে? এই প্রশ্নই মূলত বিজেপির। এবং তৃণমূল কংগ্রেসও বলছে যে সিসিটিভি খারাপ হয়েছিল, এখন সিসিটিভি ভারতীয় সময়ে 2-1 মিনিট দেরিতে চলছে। যদিও জেলা প্রশাসন বা নির্বাচন দপ্তর বলছে যে গণনার জন্য সেখানে এসি লাগানো হচ্ছে এবং সেখানে সিসিটিভি লাগানো হচ্ছে, দিনরাত এক করে কর্মীরা কাজ করছে, সেই কর্মীরাই হয়তো ছাদে উঠছে বা তারা যে কাজ করা সেই কাজের জন্যই তারা সিসিটিভি ক্যামেরা লাগানো বা এসি লাগানোর জন্যই এটা করছে। যদিও এই ভিডিও নিয়ে কমিশন কিছু জানিয়েছে? দেখো, জেলা নির্বাচন দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, সেই সূত্রেই জানা যাচ্ছে তাদের দাবি যে যেহেতু গণনার জন্য সময় এখন আর খুব কম, তাই দ্রুততার সঙ্গে কাজ চলছে, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, এসি লাগানো হচ্ছে, সেই কাজে যুক্ত ব্যক্তিরাই ভেতরে ঢুকতে পারছে, কারণ ভেতরে ঢুকতে গেলেও একটা অনুমতিপত্র প্রয়োজন, তারাই এই কাজ করছে। তবে এই ভিডিও দেখে এই ব্যক্তিকে চিহ্নিত করে আসল তথ্য তারা জানার চেষ্টা করছে যে প্রকৃতই তারা এসি লাগানো বা সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজেই যুক্ত নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা খতিয়ে দেখা হবে বলে জেলা প্রশাসন রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করেছে। ধন্যবাদ। এবার গণনা নিয়ে শীর্ষ আদালতে তৃণমূল। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেছে কমিশন, আর কমিশনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে তৃণমূল। আজ বিচারপতি পি নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলার শুনানি রয়েছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে ডিটেল। মৈত্রেয়ী, কখন রয়েছে শুনানি আর কি জানা যাচ্ছে? মিমি, দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মামলার শুনানি হতে পারে। আর যেহেতু শনিবার সর্বোচ্চ আদালত বন্ধ, তাই জন্য শুনানির আবেদন জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং সেই ভিত্তিতেই কিন্তু আজকে স্পেশাল বেঞ্চ এই মামলা শুনবে। বিচারপতি পি নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ 10:30টায় বসার কথা রয়েছে এবং এই মামলা 2 নম্বরে নথিভুক্ত রয়েছে, অর্থাৎ এই মামলার আগে একটি মামলা শুনানি রয়েছে এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মামলা করা হয়েছে, অর্থাৎ মূল তাদের যে আবেদন, যে যারা কেন্দ্র সরকারি কর্মীদেরকে নিযুক্ত করার ক্ষেত্রে তাদের যে অভিযোগ, সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে এই আবেদনে। ফলে তারা তাদের আবেদন সর্বোচ্চ আদালতের তরফ থেকে
নারীর টান নেই, সম্পর্কটা যেন রক্তের। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর জন্য রক্ত দিলেন জলপাইগুড়ির রাজগঞ্জ থানার আইসি। এই নিয়ে 4 বার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর জন্য রক্তদান। জলপাইগুড়ির ব্লাড ব্যাংকে রক্ত দিলেন রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস। ধূপগুড়ির বাসিন্দা, 2 বছরের মেয়ে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত। নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন। ব্লাড গ্রুপ বি নেগেটিভ, যা সহজে মেলে না। এই গ্রুপের রক্তের জন্য হন্যে হয়ে খোঁজ শুরু করেন মেয়েটির মা বাবা। খবর পেয়ে এগিয়ে আসেন রাজগঞ্জ থানার আইসি, কারণ তার ব্লাড গ্রুপও বি নেগেটিভ। শুক্রবার তিনি রক্ত দিলেন, এর আগেও দিয়েছেন। এই নিয়ে 4 বার। যখনই বি নেগেটিভের দরকার পড়ে আমি আসি, কিন্তু ঘটনাচক্রে যে এই মেয়েটিকে আমি এবার নিয়ে বোধহয় 3 বার দিলাম। আমি চিনিও না, ওনার গার্জিয়ানরা এসে, ছোট্ট বাচ্চা, থ্যালাসেমিয়ার পেশেন্ট। তো আমাদের তো কাজ দেওয়া, আমারও বি নেগেটিভ আছে, কোনোদিন আমারও লাগতে পারে। আমি যদি না দিই তাহলে ওনারা কি করে আমাকে আমার প্রয়োজনে দেবে। এটাই বলার উদ্দেশ্য যে সবাই রক্তদানে এগিয়ে আসুন, যাতে আমরা সবাই সবারই পাশে থাকতে পারি। বি নেগেটিভ সহজে পাওয়া যায় না, কোনো সময় ব্যাংকে থাকলে, ব্লাড ব্যাংকে থাকলে হঠাৎ পাওয়া যায়, থাকলে দিয়ে দেয়। স্যার, আইসি স্যার এসে আমাকে 3-4 বার রক্ত দেওয়া হয়েছে। স্যারকে অনেক ধন্যবাদ জানাই। স্যার আমার মেয়েকে রক্ত দিয়ে একটা সম্পর্ক তৈরি করেছে। আলিপুরদুয়ারেও মানবিক ছবি। অসুস্থ নাবালিকাকে বাঁচাতে বি নেগেটিভ রক্ত দিলেন এক মহিলা। মঙ্গলবার দুপুর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় বছর 14 প্রিয়াঙ্কা শীলকে। তার পরিবারের দাবি, চিকিৎসকরা জানান প্রিয়াঙ্কার জন্য রক্ত প্রয়োজন। ব্লাড গ্রুপ বি নেগেটিভ। একদিন পেরিয়ে গেলেও এই গ্রুপের রক্ত মেলেনি। তখন বি নেগেটিভ রক্ত চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। সেই পোস্ট দেখেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলার বাসিন্দা অর্পিতা মহন্ত রায়। তাঁর ব্লাড গ্রুপও বি নেগেটিভ। বুধবার রাতে নিজেই স্কুটারে রওনা দেন। 30 কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। তখন রাত 11টা। নাবালিকাকে বাঁচাতে রক্ত দেন। পেশেন্টের বি নেগেটিভ গ্রুপ ছিল। কেমন লাগছে রক্তদান করে? খুব ভালো লাগছে। আপনি কি প্রথমবার রক্তদান করলেন? হ্যাঁ, প্রথমবার। উদয় নামর, ওর থেকেই আমি পেলাম খবরটা। পরে ওকে ফোন করে জানতে পারলাম যে পেশেন্ট খুব সিরিয়াস। কালকে দেওয়ার কথা ছিল, তো ওর ফোনের রিঙেতে দৌড়ে আসলাম আজকে রাত্রে 11টার সময়। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। সোমবার ভোট গণনা, ওই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 4 তারিখে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দমকা হওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে। এপ্রিল প্রথম দফার ভোটে চড়া রোদ। 29 এপ্রিল শেষ দফায় মেঘলা আকাশ, নানা জায়গায় বৃষ্টিও হয়েছে। 4 মে সোমবার ভোট গণনা। ওই দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতর জানিয়েছে। 4 মে সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি। উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। 1 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 2 তারিখে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। 3 থেকে 5 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে। বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দমকা হওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে। বাংলা জুড়ে কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার। বৃহস্পতিবার সন্ধ্যেতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। লন্ডভন্ড দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, যেমন দক্ষিণ 24 পরগনার পারুলিয়ায়
বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে প্রবল ঝড় বৃষ্টি, ভেঙে পড়ে একটি গাছ। গাছ চাপা পড়ে প্রাণ যায় ক্লাস 10-এর ছাত্রীর। সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল অঙ্কিতা কয়াল, তখনই বিপত্তি। যখনই ও একটু এগিয়ে এসে এখানে দাঁড়ায় মানে যাচ্ছিল, সেই সময় সাইকেলটা দিয়ে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটা ওর গায়ের মধ্যে পুরোটাই চেপে পড়ে যায়। তৎক্ষণাৎই মানে ওর কোনো সেন্স হারিয়ে যায় পুরোটাই। আমরা তড়িঘড়ি গাছটাকে সরিয়ে এখানে স্থানীয় লোকজনকে নিয়ে আমরা সকলে মিলে ওকে হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখলেন, দেখে বললেন যে উনি মৃত। উত্তর 24 পরগনার দেগঙ্গা ঝড়ে লণ্ডভণ্ড এখানকার কলাপুল পালপাড়া। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, আহত হন বেশ কয়েকজন। দুটি বাড়ির জানলা ভেঙে আহতদের উদ্ধার করা হয়। দফায় দফায় বৃষ্টিতে চাষের জমিতে জল জমে, এতে ফসলে ক্ষতির আশঙ্কা। আমার এই ঘরের মধ্যে আমি ঘুমিয়েছিলাম, আর ওই ঝড় এসে আমার এই হাতে লেগেছে। সবাই আটকে ছিল, জানলা ভেঙে লাস্টে বের করতে হয়েছে। দেখেন পরিস্থিতি। আমি ভ্যান চালাই, আমার ভ্যানটাও এখনো ভেঙে চুরে পড়ে আছে ওখানে। আর কোথাও ঘরটা কিচ্ছু নেই আমার, মানে ঘরের ভিতরে যা যা জিনিসপত্র সব। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বৃহস্পতিবারের ঝড়ে এখানে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি। ঝড়ে আমার গরু গাছ ভেঙে আমার গরু গোয়াল চাপা যায়। 5টা ছাগল ছিল, 3টে গরু ছিল, 2টো অসুস্থ, একটা মারা যায়। গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলে। এই আমার সর্বশান্ত হয়ে গেলাম। আমার এখন এই অবস্থায় সরকার যেন আমার পাশে থাকে। বুধবার থেকে টানা ঝড় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলা এলাকায় চাষে ক্ষতির আশঙ্কা, কারণ বিঘার পর বিঘা ধান জমিতে জমে রয়েছে জল। যে জমিগুলো আমরা চাষ করেছি, সেই চাষের জমি যা ধান তো পুরো জলের তলায় চলে গেছে। মাঠ থেকে ধান তো নিয়ে আসতে পারছি না, ধান পাবো কিনা তারও এক সন্দেহজনক ব্যাপার আছে। না এখনো এক মুঠেও কাটা হয়নি, পুরোটাই জলের তলায়। ঝাড়গ্রাম জেলাতেও ঝড়ের তাণ্ডব। একের পর এক বড় বড় গাছ উপড়ে পড়েছে। গাছ পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা, ছিঁড়ে যায় ইলেকট্রিকের তার। বেশ কয়েক ঘন্টা পর ফেরে কারেন্ট। নিউজ 18 বাংলা।